জামাত ইসলাম ভেরি অর্গানাইজড, আমাদের মতো না। জামাত ইসলামে যে আমেরিকাতে একটা সংগঠন আছে মুনা, সারা জীবন জানতাম এটা একটা ইসলামিক সংগঠন, হঠাৎ কিন্তু আসলে শফিক ওদের রহমান যা বলে এটা আমাদের সংগঠন। সো এই যে গুপ্ত, ইটস ভেরি ডেঞ্জারাস। আজকে এখনই জামাত ইসলাম শুরু করে দিচ্ছে উল্টাপাল্টা। এইটা একটা দেশের একটা সিস্টেম হতে পারে না। পুরো 17 বছর ধরে আন্দোলন করে একটা সরকার আসছে, প্রথম দিনই আপনি তার বিরোধিতা করার মনোভাব দেখাচ্ছেন। আর আপনার মানসিকতা খারাপ, এখান থেকে বেরোতে হবে। আগে তারেক জিয়া আর এখনকার তারেক জিয়া আকাশ আর পাতাল পার্থক্য। আমি ব্যক্তিগতভাবে ওনার সমস্ত কর্মকাণ্ডে অভিভূত। ওনার বক্তৃতা, স্পিচ, বডি ল্যাঙ্গুয়েজ, কর্মীদের সাথে ডিলিংস, আই এম ভেরি ভেরি হ্যাপি ফর হিম। বিএনপি যেটা করছে এটাই সঠিক। আর আমার বিশ্বাস জামাত ইসলাম এখন হয়তো বলছে, পরবর্তী তারাও শপথ নেবেন, তারাও দায়িত্বশীল আচরণ করবে। তবে বিএনপি যেটা করছে এটাই সঠিক। এটা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। ইন্টার্ম গভর্নমেন্ট যখন ইলেকশনে আছে, এই মুহূর্তে তাদের কোনো চুক্তি করা উচিত হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের বাইরে কতটা এর প্রভাব পড়েছে, কতটা অভিঘাত তৈরি করেছে, প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে কী উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। এসব মিলে আমরা কথা বলবো দুজন প্রবাসী বাংলাদেশের সঙ্গে, যারা ওয়াশিংটন ডিসিতে বসবাস করেন। হাফিজ খান ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি এবং স্বপন বিশ্বাস আন্তধর্মীয় সংগঠনের নেতা। তারা এই নির্বাচন উপলক্ষেই বাংলাদেশে এসেছেন, সরেজমিনে নির্বাচন দেখেছেন। আমরা কথা বলি হাফিজ খান ও স্বপন বিশ্বাসের সঙ্গে। প্রথমেই আমি হাফিজ খানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কাছে জানতে চাইছি, বাংলাদেশের নির্বাচন কেমন দেখলেন? আমার মতে তো মনে হয় যে এরকম নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়েছে কিনা ইজ ভেরি ডাউটফুল, বিকজ এই নির্বাচনে একটা খুন হয় না, ইটস এ হিউজ ইম্প্যাক্ট। কিছু অনিয়ম হবে, এটা নর্মাল, এটা সব পৃথিবীতে সব জায়গায় হয়। বাট আমার জানা মতে এটা খুবই সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিছুটা এদিক সেদিক হতে পারে, বাট ওভারঅল ইজ ভেরি গুড। আই এম ভেরি স্যাটিসফাইড। আপনি ওয়াশিংটন থাকেন, সেখানকার নির্বাচন দেখেছেন, রাষ্ট্রপতি নির্বাচন, কংগ্রেস নির্বাচন, সিনেট নির্বাচন। ওখানকার নির্বাচনের রীতি, নির্বাচনের যে সংস্কৃতি, আর আমাদের এখানে নির্বাচন মানে একটা যুদ্ধ, এই পার্থক্যটা কিভাবে দেখেন? আমার মনে হয় ইট উইল বি চেঞ্জ। আমার মনে হয় আপনি যেটা বলতে মিন করছেন, নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান যেভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষের বাসায় গিয়েছেন, এটা আমাদের আমেরিকাতেও নাই। আচ্ছা, কার্টিসে কল করে হাই হ্যালো, কিন্তু বাসায় যেয়ে দেখা করা, ইট মিনস হিউজ চেঞ্জ ইজ কামিং। রাজনীতিও পরিবর্তিত হবে আশা করি। স্বপন বিশ্বাস, আপনিও তো নির্বাচন উপলক্ষে এসেছেন, আপনার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতা আসলে আমি দীর্ঘ 17 বছর কোনো নির্বাচন প্রক্রিয়ার সাথে ছিলাম না। আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ ১ শৈলকুপা। ওখানকার প্রার্থী ছিল বিএনপির সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। ওনার নির্বাচনী প্রক্রিয়ার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। তো একটা মানে 17 বছর মানুষের যে ভোট না দেওয়ার যে একটা কষ্ট, হাহাকার, কষ্ট, সেখান থেকে বেরিয়ে আসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উনাকে ভোট দিছে এবং একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিবেশ দেখে আমার মনে হয়েছে আমি খুবই আশাবাদী আগামী দিনে যে সরকার গঠন করতে যাচ্ছে তারেক জিয়ার নেতৃত্বে, উনি একটা আলাদা ধরনের নিজেকে এক্সপোজ করে ফেলছে, নিজেকে তৈরি করে ফেলছে। উনিই কিন্তু এই দেশটাকে এখন রক্ষা করতে পারবে। উনি হলো এখন স্টেট পারসন হয়ে গেছে। আগের তারেক জিয়া আর এখনকার তারেক জিয়া আকাশ আর পাতাল পার্থক্য। আমি ব্যক্তিগতভাবে ওনার সমস্ত কর্মকাণ্ডে অভিভূত। ওনার বক্তৃতা, স্পিচ, বডি ল্যাঙ্গুয়েজ, কর্মীদের সাথে ডিলিংস, আই এম ভেরি ভেরি হ্যাপি ফর হিম। সেই জন্য আমি প্রত্যাশা করি আগামী দিনে যে সরকার হবে সে সরকার একটা আধুনিক গণতান্ত্রিক মুক্ত প্রগতিশীল অসাম্প্রদায়িক একটা সুস্থ সুন্দর সরকার আসবে, সেই প্রত্যাশা আমি করি এবং সেই বিশ্বাস রেখে আমি আমেরিকা থেকে আসছি, আমার আশা পূর্ণ হয়েছে।
স্বপন বিশ্বাস বলেছেন তার আশা পূর্ণ হয়েছে। আপনি বলবেন যে এবং তিনি বলেছেন তারেক রহমান বা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারটি আ পরিবর্তিত সরকার হবে। বদলে যাওয়া সরকার হবে। বদলে যাওয়া দেশ দিতে পারবে। আপনি বলুন যে এই সরকার শপথ নেওয়ার উপলক্ষে শপথ নেওয়া নিয়ে একটা ধরনের জটিলতা তৈরি হয়েছে। আর জামাত ইসলামী, এনসিপি এবং ওই জোটের দাবি ছিল যে দুটি শপথ নিতে হবে এবং অন্তর্বর্তী সরকারের যে যারা নীতি নির্ধারক তারাও এ ধরনের আভাস দিয়েছিলেন, এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যে প্রথম তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, এরপর তারা সংবিধান সংস্কার সভা বা পরিষদের সদস্য হিসেবে নেবেন। কিন্তু বিএনপি সংসদ সদস্যরা তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এবং বলেছেন যে দ্বিতীয় শপথ নেওয়ার সুযোগ এই মুহূর্তে নেই, আইন অনুমোদন করেন না। আবার জামাত ইসলামের এবং এনসিপির সংসদ সদস্যরা বলেছেন দ্বিতীয় শপথ না নিলে তারা কোনো শপথ নেবেন না। আমার মনে হয় এখানে এত টেন্স সৃষ্টি করার কোনো সুযোগ নেই। জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে। বিএনপি যেটা করছে এটাই সঠিক। আর আমার বিশ্বাস জামাত ইসলাম এখন হয়তো বলছে পরবর্তী তারাও শপথ নেবেন, তারাও দায়িত্বশীল আচরণ করবে। তবে বিএনপি যেটা করছে এটাই সঠিক। এটা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। এক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা বা আইনি যে জটিলতা তার চেয়েও রাজনৈতিক একটা সমাধান বোঝাপড়া হওয়া প্রয়োজন বলেই সবাই মনে করে। আর এক্ষেত্রে কী করণীয়? যে যার অবস্থানে অনড় থাকা, না আলোচনার মধ্য দিয়ে সংবিধান কি আইন কি বলে এটি এর মধ্যে তার সমাধান সূত্র খোঁজা? আপনি যেটা বলেছেন অনড়, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওয়ার্ল্ড ইজ চেঞ্জ, জেনজি চেঞ্জ। আপনি যদি অনড় থাকেন, এটা সাধারণ মানুষ বলেন কেউ অ্যাকসেপ্ট করবে না। আপনার কথাবার্তা থাকলে আলোচনা করেন, সমঝোতার মধ্যে আসেন। আমি আগেও বলেছি আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে প্রত্যেকের বাসায় গিয়েছে বা যেভাবে কথা বলেছে, এখানেই তো আমাদের ইন্ডিকেশন চলে গেছে। এটা যদি বলা হয় যে বিরোধী দল থেকে বলা হয়েছে যে তিনি যেমন বাসায় গিয়েছেন, সৌজন্য দেখিয়েছেন এবং তারাও আন্তরিকভাবে তারা গ্রহণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলা করেছে, আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, এটি জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমার তো মনে হয় এই তারেক রহমান সাহেব যখন সবার বাসায় গিয়েছে, এরপরে মনে হয় এই নিউজ আপনারা খুব কম পাচ্ছেন। স্বাভাবিক ক্ষোভ থাকে। লোকাল ইলেকশন তো আপনারা বোঝেন যে অনেক আবার কষ্ট। বিএনপিও আক্রান্ত হয়েছে কোথাও কোথাও। হ্যাঁ, হ্যাঁ। তা এটা কখনোই আমরা কাম্য করি না। ইনশাআল্লাহ ইট উইল বি রিজলভ সুন। আর দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠাতা মেইন দরকার। যে যেটাই করুক না কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আমার বিশ্বাস তারেক রহমান সাহেব আইনের শাসনটাই প্রতিষ্ঠা করবে। আপনি কয়েক দশক ধরে ওয়াশিংটন ডিসিতে আমি অবস্থান করছেন। প্রবাসে আছি সিন্স অনেক দিন 88 সাল থেকে আমি আছি। আমার লেখাপড়া বড় ওখানেই। আমি নিউ ইয়র্কে থাকতাম। আপনি ওখানে কোনো বিশ্ববিদ্যালয়ের আমি অ্যাসোসিয়েশনেরও প্রথম হ্যাঁ নির্বাচিত প্রতিনিধি রাইট। ছিলেন। আমি প্রথম এশিয়ান পারসন ছিলাম 93-4 লাগোরিয়া কমিউনিটি কলেজ, যেটা সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, হু ইজ রিপ্রেজেন্টেড 36,000 স্টুডেন্টস। আমি ইলেক্টেড দুইবার স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিলাম অ্যাজ এ ফার্স্ট এশিয়ান বাংলাদেশি। যেটা বাংলাদেশের জন্য খুবই আনন্দের খবর। আপনার যদি ওই নির্বাচিত প্রতিনিধি ছাত্র প্রতিনিধি হিসেবে আপনার অভিজ্ঞতা যদি বলেন, এটা এবং তার থেকে বাংলাদেশের ছাত্র সংসদগুলো কি শিক্ষা নিতে পারে? অনেক ডিফারেন্ট। আমি যখন সংসদের প্রেসিডেন্ট, আমি স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট ছিলাম, আমার ক্যাবিনেট ছিল, আমার আলাদা একটা বাজেট ছিল এবং আমি আই ওয়াজ ইনভলভ উইথ দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স কমিটি হুইচ ইজ আই সাইন 300 এমপ্লয়ি চেক এভরি টাইম। এবং ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, কিভাবে প্রশাসন চালাতে হয়, কিভাবে প্রফেশনাল মিটিং প্রসিড করতে হয়, কিভাবে প্রফেশনালি কমিউনিকেট করতে হয়। ওই আমেরিকার যে স্টুডেন্ট গভর্নমেন্টগুলো আছে, তারা একটা ছেলে বা যারা করে তাদেরকে রাজনৈতিকভাবে তৈরি করে, যে ভবিষ্যৎ কিভাবে আপনি দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন বা পাবলিক সার্ভেন্ট করতে পারেন।
আমার বিশ্বাস বাংলাদেশে এরকমই হওয়া উচিত। কিন্তু আপনি এরপর তো আপনি ওখানকার মূলধারার রাজনীতি যেটা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি, সেখানে তো আপনি যুক্ত হননি। আমি ছিলাম, আমি যুক্তিহীনের কথাটা ঠিক না, আমি ছিলাম, কিন্তু আমি বাংলাদেশের রাজনীতিতেই বেশি আমি আমার কাছে প্রায়োরিটি থাকতো। কারণ আমি যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রথম প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম, পরে প্রেসিডেন্ট হয়েছি। আমি ওয়াশিংটন ডিসি বিএনপির এখন প্রেসিডেন্ট, এবং তারেক রহমান সাহেব আমাদের বিএনপির চেয়ারপারসন, একটা ফরেন অ্যাডভাইজারি কমিটি আছে, ওখানে আমি মেম্বার। আমি দেশকে ভালোবাসি বলেই আমি চেষ্টা করেছি দেশের জন্য কিছু করা। গত 17 বছর আই ওয়াজ ইনভলভ উইথ দিস সিচুয়েশন। আচ্ছা, আপনি এখানকার বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্র উদ্ধারের জন্য কাজ করেছেন ওয়াশিংটন ডিসিতে থেকেও। আর স্বপন বিশ্বাস, আপনি তো সেখানকার একজন আন্তধর্মীয় যে রাজনীতি বা সংগঠন, তার নেতৃত্ব দিচ্ছেন, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মানে এশীয় দেশগুলোর এই সাম্প্রদায়িক সহিংসতা, ধর্মীয় বিরোধ ইত্যাদির প্রায় আন্তর্জাতিক এবং সংবাদ মাধ্যমে খবর দেখি। এই সেখানকার এই এশীয় অঞ্চলের আর এই যে আন্তধর্মীয় যে বিরোধ, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করেন, এবং ওয়াশিংটনে বা পুরো যুক্তরাষ্ট্রে যদি এই ধরনের সমস্যা তৈরি হয়, সেখানে আপনারা কিভাবে সেটি দেখেন? আসলে আপনাকে ধন্যবাদ। আমেরিকাতে এই ধরনের সমস্যা হওয়ার সুযোগ খুবই কম। যেটা বাংলাদেশে হয় বা এই অঞ্চলে হয়, এশিয়াতে হয়, ইন্ডিয়াতে হয়, পাকিস্তানে হয় বা বাংলাদেশে হয়। আমেরিকাতে এটা হয় না। তো বাংলাদেশের এই জিনিসটা আসলে মানুষকে সোশ্যালি এডুকেটেড হইতে হবে এবং ভালো মন্দের বিচার জানতে হবে এবং ধর্মের প্রতি যে অন্ধত্ব ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য মানুষ এবং অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতে হবে। তা না হলে এটা হবে না। আপনাকে এডুকেটেড না করলে মেন্টালি ফিজিক্যালি হলে হবে না। মেন্টালি এবং সোশ্যালি এডুকেটেড না হলে এখান থেকে আমরা বেরোতে পারি। আমাদের আমেরিকাতে এই ধরনের কোনো সুযোগই নাই। এভরিবডি যার যার ধর্ম, আপনি নামাজ পড়েন আর না পড়েন, মসজিদে যান না যায়, গির্জায় সে দ্যাটস আপ টু ইউর পার্সোনাল। এটা রাষ্ট্র বা মব জাতীয় ওই ধরনের প্রভাব করার কোনো সুযোগ ওখানে নাই। মানে ওইটা ডিফারেন্ট সোসাইটি। না, কিন্তু সেখানেও তো টুইন টাওয়ার ধ্বংস থেকে শুরু করে এরকম ধর্মীয় সংগঠনের না, না ওইটা নামে সন্ত্রাসী ওইটা সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ডের ঘটনার ওইটা ঘটেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, কিন্তু যারা করছে তারা আসলে বিচ্ছিন্ন একটা ঘটনা। ওইটা একটা সোশ্যাল পিপল, মাস পিপল ওটা গ্রহণ করে না। এই জন্য তারা ঘৃণিত হয়েছে। আর লাদেনের কথা বলেন, যার কথা বলেন, ওরা মানুষকে প্রচণ্ড ঘৃণা করে। মুসলমানরা ওখানে প্রচণ্ডভাবে ঘৃণা করে তাদেরকে, এবং তারা ওই একটা বিচ্ছিন্ন ঘটনা। এই যে বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানে এই ধরনের ঘটনার কারণে ওখানকার যারা এসব দেশের অভিবাসী, আর তাদের সম্পর্কে আহ, যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রের যে মূলধারার রাজনীতিকরা, তারা বিষয়টি কিভাবে দেখেন, বা প্রতিকারে তারা কোনো ভূমিকা রাখেন কি? কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে বলছেন বাংলাদেশ, ভারতের? তারা এটা এই জন্যই তো এই যে সামনের যে নির্বাচন হলো, এই নির্বাচনে কিন্তু একটা মানে একটা ডিগনিফাইড সিগন্যাল দিয়ে দিচ্ছে। কিন্তু এই নির্বাচন কিন্তু আসলে আমরা যতই বলি যে বহির্বিশ্বের হাত নেই, আসলে অন্য একটা ইন্টারনাল একটা একটা পলিসি তাদের থাকে, যার কারণে বিএনপি এই যে সংখ্যা ভূমিধস বিজয়, এটাও একটা সিগন্যাল। মানে মানে বহির্বিশ্বের যে একটা তারা কোন শক্তিকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাচ্ছে। তো সেই কারণেই কিন্তু এইটা একটা, আমি মনে করি যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যার কারণে এই বিএনপি ভূমিধস জয়লাভ করতে পারছে। হাফিজ খান কি তাই মনে করেন যে বাংলাদেশের এই নির্বাচনে বিএনপির জয়ের পিছনে এক ধরনের আন্তর্জাতিক কি বলে আন্তর্জাতিক সমর্থন তো ভূমিকা আছেই। ছিল? আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন স্টেট ডিপার্টমেন্টে কাজ করতাম তখন এখানকার অ্যাম্বাসেডর ছিল বার্নিকট। বাণিজ্য। তো তার সাথে আমার অফিসে দেখা হয়েছে। তাকে আমি বললাম যে এই হাসিনার এত অত্যাচার, এত নিপীড়ন, ওয়াই ইউ গাইজ সাপোর্টিং হার, হোয়াটস রং উইথ ইউ গাইজ, কেন আপনারা? সে আমাকে তখন স্ট্রেট একটা কথা বলল যে লিসেন, উই ক্যানট মেক ইউ ইন দ্য পাওয়ার, উই ক্যানট গিভ ইউ এনিথিং, ইউ হ্যাভ টু কাম টু আউট অন দ্য স্ট্রিট। তোমাদেরকে রাস্তায় নামতে হবে, তোমাদেরটা তোমাদেরকে আদায় করে নিতে হবে। তোমাদের সমস্যা তোমাদের সমাধান করতে মানে হবে। তোমরা, ইউ গাইজ হ্যাজ টু বি কাম আউট, তোমাদেরটা যেমন আপনি পাকিস্তানি দেখেন, পাকিস্তানি কিছু করতে পারছে? পাকিস্তানে ইমরান খান একটা জনপ্রিয় নেতা, নির্বাচিত নেতা, সে পড়ে আছে কারণ মানুষ আসছে না। আপনাকে বাংলাদেশের সিচুয়েশন দেখেন। কিন্তু মানুষ আসছে না তা না, পাকিস্তানে কিন্তু বড় 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 বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু সেখানে সামরিক বাহিনী বড় বাধা।
কারণ সামরিক বাহিনী ওখানে পুরো রাজনীতিটাই নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনী। আমাদের বাংলাদেশে কি সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে নাই? এখনো কি করছে বলে মনে করেন? না, আমি মনে করি বর্তমানে সেনাবাহিনী অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। অনেকে অনেক কথা ন্যারেটিভ তৈরি করে, বাট অ্যাজ লং অ্যাজ রাইট নাও হোয়াট আমরা যাতে দেখতে পাচ্ছি, দে আর ভেরি মানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক কমিটিতে আপনি কাজ করছেন বিএনপির, এবং জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে একটা সম্পর্কের টানাপোড়েন হয়েছে। নতুন সরকার, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে টানাপোড়েন কাটবে বলে মনে করেন? এটা তো আপনারা উত্তর পেয়েই গেছেন। আমাদের চেয়ারম্যানকে যখন বিবিসি কোশ্চেন করেছে স্পেসিফিক এই ধরনের কী সম্পর্ক হবে ইন্ডিয়ার সাথে, আমাদের প্রায়োরিটি বাংলাদেশ ফার্স্ট, অ্যান্ড ইট হ্যাজ টু বি ইকুয়াল রেসপেক্ট। ওই হাসিনার আমলে যদি সে অঙ্গরাজ্য মনে করে থাকে, ইটস নট গোনা ওয়ার্ক আউট। তাদেরকে মতামত চেঞ্জ করতে হবে, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোদি টুইট করছে, ফোনে কথা বলছেন। এবং একটা কথা আমাদের মনে মানে আপনি আশা করছেন যে একটা বরফ গলবে? বরফ গলা উচিত, কারণ আমরা আমাদের প্রতিবেশীকেও ভুল মানে সরাতে পারবো না, তারাও আমাদেরকে সরাতে পারবে না। আমাদের দুই দেশেরই ভালো হবে যদি আমাদের সম্মানের ভিত্তিতে রেসপেক্টফুলি রিলেশনশিপ, তবে তারা যদি মনে করে ওই আগের মতো, সেটা হবে না। বাংলাদেশ ভূ রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কি বলে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে। এমনকি বর্তমান যে মার্কিন রাষ্ট্রদূত, তিনি যখন এসেছেন এবং কংগ্রেসে যখন শুনানিতেও বলেছেন যে বাংলাদেশে যাতে চীনের প্রভাব কমে সেই চেষ্টা তিনি করবেন। তাতে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হওয়ার যথেষ্ট কারণ আছে বলে অনেকে মনে করেন। আপনি কি মনে করেন? আমি মনে করি আমরা যদি বাংলাদেশ ফার্স্টটাকে, তারেক রহমান সাহেবের কথা বাংলাদেশ ফার্স্টটাকে সামনে রাখি, তাহলে এগুলো আমাদের কাছে কোনো সমস্যা না। আমাদের স্বার্থে যেগুলো প্রয়োজন করা আমরা সেগুলোই করবো। আমরা কোনো দেশকে প্রেফারেন্স করবো যে আমাদের নো, বাংলাদেশের স্বার্থ যারা আমাদেরকে মেনটেন করবে আমরা তাদের সাথে আছি। মানুষ আমাদেরকে সে রায় দিয়ে দিয়েছে। স্বপন বিশ্বাস, আপনাকে অন্য একটি বিষয়ে যেটি স্পর্শকাতর বাংলাদেশের রাজনীতির জন্যে, একটা কথা প্রচলিত আছে স্বাধীনতার পর থেকেই, যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া, তাদের আহ, অধিকার রক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ যে ভূমিকা পালন করে আসছে, সেটি অন্য কোনো দল করে না, বা অন্য দল যখন ক্ষমতায় আসে তখন তারা নানাভাবে নিগৃহীত হয়, নানাভাবে সমস্যার মুখোমুখি হন। নির্বাচিত সরকার আসছে বিএনপির নেতৃত্বে, এখানে কোনো সংখ্যালঘুরা কোনো সমস্যায় পড়বে বলে মনে করেন? এইবার দেখেন, এই নির্বাচনে আমি একটা ঝিনেদার আমার যে উপজেলা, ওখানে আমি সংখ্যালঘুরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নট অনলি দ্যাট, আপনি যদি কখনো সুযোগ থাকে, আমাদের মাননীয় সম্মানিত এমপি মহোদয়, ওনার যদি ইন্টারভিউ দেখবেন, সবচেয়ে বেশি ভোট মানে তারা ওই যে হিন্দুরা তো জানেন টিপ পরে, সিঁদুর পরে, ওভাবে লাইন দিয়ে তারা স্পেশালভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে, খুবই সুন্দরভাবে ভোট দিছে। এবং আশা করি যে আগামী দিনে যে সরকার হবে, তারই জিয়ার নেতৃত্বে যে সরকার হবে, এই হিন্দু কমিউনিটি নিরাপদ থাকবে এবং এক্সেপশনাল সরকার আসবে বলে আমি প্রত্যাশা করি। আমি খুবই আশাবাদী তারেক সাহেবকে নিয়ে। সংখ্যালঘুরা অনিরাপদ ভাববেন না? কোনোদিন না, ওইটা নয়। ওরা একটা তারা বৈষম্যের শিকার না হবে না, না? আমি বিশ্বাস করি না হবে। এবং এই সরকার মানে সংখ্যালঘু বলেন, দুর্বল মানুষ বলেন, যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত, তারা ন্যায় বিচার পাবে এই সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক সংখ্যালঘু তারা পদচ্যুত হয়েছে, তারা চাকরি হারিয়েছেন, তারা সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছেন, ঘরবাড়িতেও আক্রমণ হয়েছে। নির্বাচিত সরকারের সময় তারা প্রতিকার পাবে বলে মনে করেন? আমি আশাবাদী এটা পাবে, এবং আমি প্রত্যাশা করি, এবং আগামীতে যে আইনমন্ত্রী হবে উনি বিচার বিশ্লেষণ করে এগুলো দেখে এগুলো একটা সুন্দর একটা প্রক্রিয়ার ভেতর আইনগত দিক দিয়ে একটা সুরক্ষা দেবে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়কে, এই প্রত্যাশা আমি করি। হাফিজ খান, অন্তর্বর্তী সরকারের বিদায় মুহূর্তে দুদিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হয়েছে, যেটি শুল্ক চুক্তি হিসেবে পরিচিত। এই চুক্তিতে অনেকেই মনে করেন, এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা, যে এই চুক্তিটি অসম এবং বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যাবে। কারণ যেসব বাংলাদেশ 1% শুল্ক কমানোর জন্য যেসব শর্তে রাজি হয়েছে, যেসব ছাড় দিয়েছে, সেটি জাতীয় স্বার্থ
বিঘ্নিত হবে এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি মনে করেন? আপনি যেটা বললেন এটা করা উচিত হয়নি, কারণ ইন্টার্ম গভর্নমেন্ট যখন ইলেকশনে আছে এই মুহূর্তে তাদের কোনো চুক্তি করা উচিত হয়নি, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ দীর্ঘমেয়াদী চুক্তি। হ্যাঁ, না, এটা কোনো অবস্থাতেই তো এটা তাদের করা উচিত তাদের হয়নি। রাইটই নাই তো। কারণ আপনি যখন একটা ইলেকশন করবেন, আপনি ইলেকশনটা সম্পূর্ণ করেন, কি হবে না হবে ইলেক্টেড পিপুল উইল ডিসাইড। কিন্তু যেটা করেছে এটা কাজটা ঠিক করেন নাই, এটা এটা আমার ব্যক্তিগত মতামত। নতুন নতুন সরকারকে ঝুঁকিতে ফেলবে কিনা? আমার মনে হয় আমরা এটা কখনোই মনে করি না। আমাদের প্রথম এবং প্রধান শক্তি হলো জনগণ। আমাদের জনগণ যে রায় দিয়েছে বাংলাদেশকে নির্বাচিত করে বাংলাদেশকে সুশাসনের ব্যবস্থা, আমরা বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো কিছু হোক এটা আমরা কখনোই আমাদের চেয়ারম্যান সাহেব করবেন না। আমরাও বিশ্বাস করি এটা হবে না। এগুলো পর্যালোচনা হবে, এগুলা মডিফিকেশন হবে, এটা অনেক কিছু। এইগুলো ঠিক না, ইটস নট রাইট। আপনি যাওয়ার আগে একটা ফট করে ফেলবেন, এটা কোনো অবস্থাতেই এটা ঠিক না। তাহলে আপনার মনে করেন যে এটা অন্যায়ভাবেই করেছে এবং এটা আপনার প্রতিকারের চেষ্টা করবেন? অবশ্যই, এটা তো অবশ্যই রিমডিফিকেশন হবে, কথাবার্তা হবে যে কি ঘটনা, এইভাবে তো ওনারা করতে পারেন। দে ডোন্ট হ্যাভ এনি রাইটস টু ডু দ্যাট। এবং বিএনপি সরকার এই চুক্তিটি জনসমক্ষে প্রকাশ করবে আশা করেন? এটা তো যার সংশ্লিষ্ট যে দায়িত্বে তাদের জিজ্ঞেস করলে পারবেন। তবে আমি ব্যক্তিগত মনে করি দেশের স্বার্থের বিরোধী যা হবে সেটা জনগণকে জানানো উচিত। বিদেশে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী বা দলের শাখা থাকা উচিত বলে মনে করেন? মানে থাকা উচিত নয় বলে অনেকে মনে করেন, আপনি কি একমত? আমি মনে করি বিদেশে আমরা ছিলাম বলেই হাসিনা বিরোধী আন্দোলনে আমরা একটা বিশাল ভূমিকা রেখেছিলাম। রেমিটেন্স বন্ধ, আপনারা তো এখানে কিছু করতে পারতেন না, খালি পুলিশ পিটায়, জেল নেয়। তা আমরা বিদেশে যারা আছি, যারা এই আন্দোলন করেছে, তাদের যদি আপনি তাদের সাংগঠনিক অবকাঠামো না রাখেন, তাহলে ওয়াই দে গোনা ডু দ্যাট? আমার করসপন্ডেন্ট যে দেশের স্বার্থের জন্য যেটা প্রয়োজন দল রাখা দরকার রাখুক, এবং আমাদের দেখতে হবে ওই প্রত্যেকটা দেশে একটা নিয়ম কানুন আছে। উই ফলো দ্য রুলস, মানে ল অফ রুলস। মানে ওখানকার আইন মেনেই আপনারা করছেন? রাইট, এক্স্যাক্টলি। এখানে না, এবং আমরা আজকে বিদেশের যে ভূমিকা রেখেছি আপনারা তো দেখেছেন, আমরা যে ভূমিকা রেখেছি এটা সরকার পতনের জন্য কি কাজ করেছে। বিশেষ করে লাস্টের 3 দিন আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি। আপনি দেখেন নাই পলক কান্না করে এয়ারপোর্টে যে আপনারা টাকা পাঠান? উই ডিড ইট। কারণ আপনি বিদেশকে এত বাংলাদেশিদেরকে, আমি তবে তত্ত্বাবধায়ক এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে ভোটের সুযোগটা করে দিয়েছে। এটা আমরা অনেক দিন চেষ্টা করছি। যেটা সুন্দর কাজ, সেটাকে আপনাকে সমর্থন করতে হবে। আর বিদেশি যারা আছে তাদেরকে আপনাদের মূল্যায়ন করতে হবে। কিন্তু এত সারা কম হলো কেন? কারণ এটা প্রথম সিস্টেম তো, মানুষের আস্থায় নাই, কারণ সবাই কাজ করে। এটা এবার হয়তো কম হয়েছে, আগামীবার দেখবেন এটা কত বড় হয়, মানে আমার বিশ্বাস। আর আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আমাদের বিদেশের পক্ষ থেকে এই আপার যে পার্লামেন্টটা হবে সেখানে আমাদের কিছু সংখ্যক আসন আমাদের প্রবাসীদের জন্য রাখা উচিত আমি মনে করি। কারণ তারা তো আর এসে নির্বাচন করা, আমিও এটা মনে করি যারা বাইরের থেকে এসে নির্বাচন করে, যারা ফিল্ডে আছে, তাদের প্রতি অন্যায় হয়, কারণ তারা অনেক কষ্ট করেছে। তারপরেও এটা ডিপেন্ড করে সিচুয়েশন। কিন্তু আমি মনে করি এখানে প্রবাসীদের থেকে কিছু একটা অংশ তার যোগ্যতার ভিত্তিতে, তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেশকে সেবার সুযোগ দেওয়া উচিত। আমরা মনে করি স্বপন বিশ্বাস, এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আইন বলেই নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা বাইরে যারা আছেন, শুধু ভারতে নয়, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের অন্য অন্য দেশ, তারা কিন্তু সাংগঠনিকভাবে বেশ কার্যক্রম চালাচ্ছে এবং তারা দলের প্রধানের সাথেও যোগাযোগ করছেন এবং এক ধরনের সেটি মানে তারাও এখন যেমন বিএনপি নেতারা 24শে জুলাইয়ে আন্দোলন করেছেন, তারাও তো কোনো এক সময় এই বাংলাদেশের ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন। আন্দোলন করতে পারে। বিষয়টা হচ্ছে যে আইনগতভাবে যারা করাপ্টেড, যারা যেরকম ইয়েস আলম বলেন, যারা টাকা লুটপাট, আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের পানিশমেন্ট হওয়া উচিত। এবং আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা রিয়েলি দেশের টাকা লুটপাট করছে, সিস্টেমগত তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং তাদের ইয়ে করা। আর
কিছু আওয়ামী লীগের কর্মী আছে, আওয়ামী লীগের সব মানুষ খারাপ, ওর ভিতরে অনেক ভালো মানুষ আছে। আমি নিজে যাদের চিনি, গত 17 বছরে তারা পাওয়ার বলেন, লুটপাটের করে ধারে কাছেও ছিল না, কিন্তু তারাও কিন্তু নির্যাতনের শিকার হয়েছে এই তথাকথিত আপনার, আমি বলি যে প্রফেসর ইউনূসের দ্বারা। এটার মব জাস্টিস সরকারের দ্বারা সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে। এবং এই আমি মনে করি তারেক জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রটা হবে, দেশ হবে, সমস্ত সবাইকে নিয়ে চলার ওনার কাছে আমি ব্যক্তিগত খুবই হ্যাপি এবং খুব আশাবাদী উনি এই জিনিসটা মানে ইনক্লুসিভ এর প্রতিকার করবেন, এর বিচার করবেন বলে মনে করেন? হ্যাঁ অবশ্যই। আমি বিচার তো অবশ্যই না করলে এই জুলাই অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট সেটার সাথে বিট্রে করা হবে। আমি আশা করি আগামী দিনে বিএনপি যে সরকার আসবে সেই সরকার এটা করবে, এবং যারা নিরীহ, যারা আসলেই কোনো করাপ্টের সাথে ইনভলভ ছিল না, তাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের সমাজে সুন্দরভাবে বসবাস করার সুযোগ দেবে বলে আমি প্রত্যাশা করি। আর আগামী যে সরকার আসবে সেই সরকারের ব্যক্তিগতভাবে আমি খুব আশাবাদী আপনাদের সবাইকে তারেক জিয়াকে সমর্থন করা। তারেক জিয়া না বাজলে দেশ সবাই বাঁচবে না। সমর্থন করলে তো আবার মানে একদলীয় শাসন হবে না, সমর্থন মানে কি, সহজে ভালো কাজে তাকে সমর্থন, সহযোগিতা অযথা করা, আপনারা মিছিল মিটিং করেন। এই যে আজকে এখনই জামাত ইসলাম শুরু করে দিচ্ছে উল্টাপাল্টা, এইটা একটা দেশের একটা সিস্টেম হতে পারে না। পুরো 17 বছর ধরে আন্দোলন করে একটা সরকার আসছে, প্রথম দিনই আপনি তার বিরোধিতা করার মনোভাব দেখাচ্ছেন, আর আপনার মানসিকতা খারাপ, এখান থেকে বেরোতে হবে। পোস্টাল ব্যালট এটা একটা ভালো উদ্যোগ, যে প্রবাসীরা বাংলাদেশে 1 কোটিরও বেশি প্রবাস নাগরিক বাইরে থাকেন, তাদের ভোটাধিকারের সুযোগ থাকা উচিত। ভবিষ্যতে হয়তো তারা জাতীয় সংসদেও আসবেন, যেহেতু আপনারা ওখানে থেকে এখানকার রাজনীতি করছেন। এবার পোস্টাল ব্যালট নিয়ে বেশ অভিযোগও এসেছে যে পোস্টাল ব্যালট নিয়ে মানে কারসাজি হয়েছে। আপনি কি এ ধরনের অভিযোগ হ্যাঁ, এটা তো ওপেন সিক্রেট, এখানে লুকানোর তো কিছু কারা নেই। করেছে এটা? এটা করেছে এই যে জামাত ইসলামের কিছু লোকজন আছে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনে ইনভলভ, এবং জামাত ইসলাম ভেরি অর্গানাইজড, আমাদের মতো না। বা জামাত ইসলামে যে আমেরিকাতে একটা সংগঠন আছে মুনা, সারা জীবন জানতাম এটা ইসলামিক সংগঠন, হঠাৎ কিন্তু আসলে শফিক রহমান যা বলে এটা আমাদের সংগঠন। সো এই যে গুপ্ত, ইটস ভেরি ডেঞ্জারাস। আমাদেরকে আগে বের করতে হবে যে হু ইজ, আপনারা রাজনীতি করেন ভাই, নো প্রবলেম, বাট আপনার পরিচয় দিয়ে করেন, লুকানোর কি আছে? এটা ঠিক না। আমি প্রবাসী যেটা অন্যায়, যেটা কমিউনিকেশন, আমি মনে করি যে নির্বাচন কমিশনের ব্যর্থতা, এবং এখানে জামাত ইসলামের মেটিকুলাস ডিজাইন। বাট এন্ড অফ দ্য ডেতে আমি বিশ্বাস করি কোনো দিন কোনো অন্যায় টিকে না। যেমন আপনাকে 17 আসনের বিদেশের ভোট বলে দিই। 17 আসনে বিদেশে ভোট পড়েছে টোটাল 5,000 কত জানি, হ্যাঁ, তার মধ্যে 1 না 1,500 ভোট বাতিল হয়েছে, তাদের দেওয়ার প্রসেস ঠিক ছিল না। ওখানে 3,500 সামথিং কাউন্ট হয়েছে, তারেক রহমান 2,000 পেয়েছে 17 আসনে। এটা হলো, আপনি খোঁজ দিলেই জানতে পারবেন। বিদেশে সবই জমা আছে, মানে না, এটাও প্রসেসটাকে সুন্দর রাখলে, স্বচ্ছ রাখলে এখানে মানে 2 নম্বর হওয়ার সুযোগ নেই। আপনি যখন স্ক্যানিং করবেন আপনার চেহারা, ভোট দিবেন, আপনি কার চেহারা দিয়ে স্ক্যানিং করে ভোট দিবেন? নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা এবং অর্থনীতি। আইন শৃঙ্খলাকে আমাদেরকে সামনে strong- রোজা। হ্যাঁ, আমি চাই রোজায় বিশেষ করে গরিব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, এবং আমার বিশ্বাস এটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ঠিক হবে, কারণ পুলিশ প্রশাসন তো কাজ করে না 50%-এর উপরে, টোটালি ডিসব্যান্ডেড হয়ে গেছে। তবে এটাও বোধহয় একটু মানে জনতুষ্টিমূলক কথা যে পুলিশ প্রশাসন কাজ করে না। নির্বাচনের সময় কিন্তু তারা প্রমাণ করেছে যে তারা কাজ করতে পারে। কারণ তাদের কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সেটাই। That's the main ভবিষ্যতে রাজনীতিক বা সরকার যদি কাজ করার সুযোগ দেয়, যে কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন তারা। আপনি যদি আইনের পথে থাকেন এটা অটোমেটিক হবে। শ্রবণ বিশ্বাস, আপনি কি মনে করেন নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ? নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টি করা। অনেক বেকার এই যে স্টুডেন্টরা, এই যে আসলে আন্দোলনটার পিছনে বেকারত্বই মূল কারণ, পালন কিন্তু করেছে। তাদেরকে তো প্রফেসর এই বিগত তত্ত্বাবধায়ক সরকার তো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে ফেলছে। এদের তো আর ঘরে ফেরার কথা, যে কোনো হলে মব জাস্টিস শুরু করে দেয় এরা। সচিবালয়, এর কাজ তো স্কুলে ফেরার কথা ছিল। তো এই ইয়েগুলো ছাত্ররা তো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ব্যাক করবে, তো তার কাজ শেষ। তো আন্দোলন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, আর সৃষ্টি হয়েছে, কিন্তু না, এরা রাজপথেই আছে কন্টিনিউ। এটা পেট্রোনাইজ করে সরকারিভাবে, সাবেক তত্ত্বাবধায়ক সরকার এটা পেট্রোনাইজ করছে। এই মব জাস্টিস নামে একটা জাস্টিস তৈরি হয়েছে। হাফিজ খান মনে করেন না যে এটি নতুন সরকারের জন্য একটা বড় সমস্যা হতে পারে, এই যে মব সহিংসতা বন্ধ আপনি করা? নিশ্চিন্ত থাকতে পারেন,
আইনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। এখানে কোনো মব বলে কোনো কথা চলবে না। আপনি যেটা আইন যে যুক্তিসঙ্গত নিয়মতান্ত্রিক সেটাই হবে। আপনি যে জোর করে কিছু আদায় করবেন এটা ঠিক না। আপনি যুক্তিসঙ্গত করতে হবে। আহ, অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করেছে। আপনি কি মনে করেন এটা গণতান্ত্রিক সমাজে এটা থাকা উচিত? আমি মনে করি কোনো রাজনৈতিক দলের নির্বাহী আদেশে বন্ধ করা উচিত না। আমি মনে করি বিচারের মাধ্যমে করা উচিত। তারা তো অন্যায় করেছে, এখানে ও যদি বলে শোনো শব্দ নাই। এটা যদি তত্ত্বাবধায়ক সরকারের উচিত ছিল আইনগতভাবে এটাকে করা। এইভাবে তবে আমি মনে করি এটা একদিকে ভালো হয়েছে বিএনপির জন্য। কারণ কি জানেন? কারণ আওয়ামী লীগের বিএনপিকে ভোট দিয়েছে। ওই জন্য আমি বলবো না যে উদ্দেশ্যে জামাত ইসলাম প্ল্যান করেছিল এটা বুমেরাং হয়ে গেছে। তাদের কি প্ল্যান ছিল? তাদের প্ল্যান ছিল যে আওয়ামী লীগের যারা ভোট পাবে ওখানে। ব্যান করলে হ্যাঁ। যেহেতু বিএনপি সব জায়গায় মামলা টামলা করেছে তারা আওয়ামী লীগের ভোটটা পাবে। না, তারা পায়নি। উল্টা হয়েছে, আই ডোন্ট থিংক সো। উল্টা হয়েছে, আপনি উল্টা কি হয়েছে। মনে করেন? হয় না, উল্টা হয়েছে। আমি গোপালগঞ্জের কথা বলি। গোপালগঞ্জে যে ডক্টর সাহেব জিতেছেন, আমি তার সাথে দেখা করেছি। ডক্টর বাবা একটা ইয়াং ছেলে, হি ইজ ভেরি ট্যালেন্টেড। সে ম্যাট্রিকে স্ট্যান্ড মেডিকেলে স্ট্যান্ড করার ছেলে। আমি ওখানে যখন গেলাম 80% হিন্দুরা এসে তাকে ফুলের মালা দিয়ে কাঁদতেছে। ইউ ক্যানট মেক দেম দিস সিচুয়েশন উইথ দ্য মানি। কিন্তু যারা নির্বাচিত করলেন, যারা এই ফুলের মালা দিলেন, তাদের প্রতিদান দিতে পারবে নির্বাচিত আইনের প্রতিনিধি বা শাসন প্রতিষ্ঠা, সরকার? আইনের শাসন প্রতিষ্ঠা হলে এটা অটোমেটিক হবে। এটা আইনের শাসন হতে হবে। এই আপনি যত কথা বলেন, আইনকে যদি আপনারা এক্সিকিউট করতে না পারেন, চর্চা করতে না, কোনো কিছু করতে পারবেন না। কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তো আইনের শাসন কখনোই পুরোপুরি প্রতিষ্ঠা শুরু করতে হবে তো। বাংলাদেশের 54 বছর ইতিহাসে কখনো তার ভূমিধ্বস বিজয়ের পরে কোনো নেতাকে দেখছেন এই যে বাইরের ছেলে এই যারা হাসছে বা সমালোচনা করছে, বকাবকি করছে, ওদের বাসায় যেতে? জাতীয়ভাবে হয়নি, স্থানীয়ভাবে হয়েছে। আর এটা যদি বিএনপি এখন যদি তার প্রতিপক্ষ বলে যে এটা শুধু লোক দেখানো, শুনেন, এখনকার যে রাজনৈতিক সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পর, এখানে লোক দেখায় আপনি কিছু করতে আচ্ছা, পারবেন না। আমরাও মনে করি লোক দেখানো নয়, মর্মে এটা ধারণ করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে। এবং তারেক রহমান যে কথাটি বলেছেন যে ঐক্য হচ্ছে আমাদের মূল মন্ত্র, বিভাজন দুর্বলতায়নে, বিভাজন দেশকে ক্ষতিগ্রস্ত করে, সেই ক্ষতির পথে দেশ যাবে না, এটাই প্রত্যাশা। আপনাদের দুজন চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম বিদেশে থেকেও যারা বাংলাদেশের হয়ে কাজ করেন, বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখেন এবং এবারের নির্বাচনে প্রত্যক্ষভাবে দেখতে এসেছেন, ভূমিকা রেখেছেন দুজন আমাদের প্রবাসী বন্ধু হাফিজ খান ও স্বপন বিশ্বাস। ধন্যবাদ। চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।